বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আদাব। সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা। আজকে ঈদের দিনে রাজনীতি, খুব কঠিন রাজনীতি বিষয়ে আলোচনা না করে একটু অন্য বিষয় আলোচনা করার ইচ্ছা ছিল, কিন্তু বাস্তবতা এমনই যে রাজনৈতিক চর্চিত বিষয়ে আলোচনা না করে উপায় নেই। তারপরেও দু একটি কথা স্মৃতিচারণ করব। মূল কথায় যাওয়ার আগে আজকে একটা ঈদ চলছে। আওয়ামী লীগ তরঙ্গ সংগঠনের লক্ষ লক্ষ নেতাকর্মী সমর্থক আজকে ঈদ করতে পারতেছে না। তারা আপনজনের দেখা পাচ্ছে না। তারা পালিয়ে বেড়াচ্ছে গত 10 মাস পর্যন্ত। এর আগে একটা ঈদ গিয়েছে, রোজার ঈদ, একই অবস্থা ছিল। তাদের সকলের প্রতি আমার সহমর্মিতা এবং শ্রদ্ধা, স্নেহ, ভালোবাসা। গত ঈদে আমি ভোলায় ছিলাম, তাও প্রায় 33 বছর পরে আমি ভোলায় ঈদ করতে গিয়েছিলাম গত কোরবানি ঈদে। অনেকের হয়তো অবাক হতে পারে যে 33 বছর পরে কেন আমি ঈদ করতে ভোলায় গেলাম। মিনস 91 সালের পরে আর আমি ঈদ করার জন্য ভোলায় যাইনি। অন্যান্য বিভিন্ন কারণে খুবই কম গিয়েছি। 92 সাল থেকে 2024 সাল পর্যন্ত সম্ভবত সর্বোচ্চ 7 বার কি 8 বার আমি ভোলায় যাওয়ার সুযোগ হয়েছে, তাও বিশেষ কারণে। কোনো ঈদে আমি ভোলায় যাইনি। 33 বছর পরে গতবার গিয়েছিলাম। এর কারণ ছিল আসলে আমি তো একসময় 70-এর দশকে মাঝামাঝি থেকে 90-এর দশক পর্যন্ত সক্রিয়ভাবে মাঠের রাজনীতি করেছি। যারা আমাকে চিনে, জানে, তারা জানে যে আমি কোন অবস্থায় থেকে রাজনীতি করেছি। তোফায়েল ভাই তো জাতীয় নেতা, শ্রদ্ধেয় নেতা। উনি তো ওনার নির্দেশনা অনুযায়ী ভোলার মাঠের রাজনীতিটা আমি আসলে নিয়ন্ত্রণ করতাম বলা চলে। সভা সমাবেশ, মিছিল, মিটিং, অন্যান্য রাজনৈতিক যে সমস্ত কর্মকাণ্ড সবই মোটামুটি পরিকল্পনা করা এবং বাস্তবায়ন করা সবই, বয়স কম থাকলেও আমি সেভাবে দেখভাল করতাম, সবার সাথে কোঅর্ডিনেট করে। যদিও আমি শ্রমিক লীগ করতাম, শ্রমিক লীগের জেলার সেক্রেটারি ছিলাম, বা যখন মহকুমা ছিল মহকুমার সেক্রেটারি ছিলাম। ইচ্ছা করি, ওইটা আমার ঐতিহ্যগত কারণে, আমার বাবা এই সংগঠন করতো, সেই কারণেই আমি শ্রমিক সংগঠন করা আসলে।
কিন্তু ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগ, অন্যান্য যত অঙ্গ সংগঠন ছিল সবার সাথে আমার একটা অসাধারণ কোঅর্ডিনেশন ছিল। যারা ওই সমস্ত সংঘ সংগঠনের নেতৃবৃন্দ ছিল তাদের সাথে ছোট ভাইয়ের মতো আচরণ, অত্যন্ত হৃদ্যতাপূর্ণ আচরণ, তাদের সাথে সবসময় যোগাযোগ রাখা, একটা অত্যন্ত চমৎকার একটা সমন্বয় করে আমি মাঠ পর্যায়ে দলটা পরিচালনা করতাম। তো যাই হোক, 91 সালের পর থেকে আমার নেতার সাথে আমার কিছু ভুল বুঝাবুঝি ঠিক না, কিন্তু মত পার্থক্যের কারণে একটা দূরত্বর সৃষ্টি হয়েছে। আর আমাদের তো যারা রাজনীতি করি তাদের মধ্যে একটা সীমাবদ্ধতা আছে বা একটা হিসাব নিকাশ সবসময় থাকে, যাকে আমি ভবিষ্যতে প্রতিদ্বন্দ্বী বা প্রতিপক্ষ মনে করি দলীয়ভাবে ইন্টারনাল পলিটিক্সে তার গতিবিধি সবসময় লক্ষ্য রাখা, সে কতটুকু আগালো কতটুকু পিছালো বা কে কার সাথে দেখা করলো না করলো, কি হলো না হলো, এইসব জিনিসগুলো। তো আমি যখন সিদ্ধান্তই নিয়েছি আমি মাঠ পর্যায়ে রাজনীতি করব না, নেত্রীও সেভাবেই নির্দেশনা দিয়েছে, ঠিক আছে তোফায়েল ভাই আছে, উনি শান্তিপূর্ণভাবে করুক, তোমার বয়স আছে, উনি শেষ করুক, তুমি শুরু করো। আমি আর এগুলি নিয়ে আমি ভোলাই গেলে মানুষ আমার সাথে দেখা করবে, আমি দেখা করতে হবে, কারণ রাজনীতির মধ্য দিয়েই আমার জন্ম, রাজনৈতিক পরিবারে আমার জন্ম। জীবনে যতদিন বেঁচে থাকবো রাজনীতির বাইরে থাকতে পারবো না। দেশে বিদেশে যখন যেখানে গিয়েছি এই মাথার মধ্যে এই জিনিসই ছিল, ব্যবসা বাণিজ্য করেছি, সবই করেছি, কিন্তু রাজনীতিতে ছাড়তে পারিনি। সিংহভাগ সময় রাজনীতির পিছনে ব্যয় করেছি। তো এলাকায় যখন যাব স্বাভাবিকভাবেই অনেকে দেখা করতে আসবে, আমি অনেকের সাথে দেখা করব, কথা বলবো, এইসব। এটা আবার একটা গ্রুপিংয়ের পর্যায়ে চলে যায়, এটা আবার অনেকের ভালো চোখে দেখে না। তো আমার দরকার কি অন্য কাউকে বিপদে ফেলা, অন্য কারো ভবিষ্যৎ নষ্ট করা, যার জন্য আমি যখন অ্যাক্টিভ পলিটিক্স করিই না, তো আমার খালি এর মধ্যে যাওয়া গিয়ে অন্যদের ভবিষ্যৎ নষ্ট করার কোনো কারণ দেখি না, এই জন্য আমি আর দূরে। বাট ঢাকায় সবার সাথেই যোগাযোগ ছিল, সবার সবসময় যাওয়া আসা ছিল, নেত্রী থেকে প্রধানমন্ত্রী থেকে সবার সাথে সবসময় যোগাযোগ ছিল। আর এমনি টেলিফোনে সবসময় যোগাযোগ রাখতাম। ঠিক এই কারণে আসলে 33 বছর বলা ঈদ করতে যাওয়া হয়নি। তো যাই হোক, আমি যখন যাই লঞ্চে গেলাম, তখন আমার পাশের ক্যাবিনেই জেলা আওয়ামী লীগের সভাপতি মানে আহ্বায়ক, আমাদের সকলের শ্রদ্ধেয় জনাব গোলাম নবী আলমগীর সাহেব উনি ছিলেন। উনি যখন শুনলেন আমি পাশের রুমে আসছি, উনি আমার অনেক সিনিয়র, তারপরে উনি আমার রুমে আসলেন, এসে আমার সাথে দেখা করলেন, কথা বললেন। আমি আমার রুমে নিয়ে তাকে বসালাম। তা আমি সারা জীবন বিরোধী দলের রাজনীতি করা সত্ত্বেও একটা সম্মানজনক অবস্থায় আমি ছিলাম। সে প্রশাসন থেকে শুরু করে সবাই ওই বয়সে আমাকে খুব সম্মান করত, খুব স্নেহ করত, আদর করত, বিকজ অফ আমার পলিসি, আমার অ্যাটিটিউড, আমার ডিলিংস। আমি কখনো থানায় যাইনি, আমি যা করেছি টেলিফোনেই সেরেছি, এবং কোনো অন্যায় তদবির কোনো সময় করিনি। ডিসি সাহেবরা, এসপি সাহেবরা যখনই রাস্তায় যদি কখনো দেখা হতো, গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমে আমার সাথে কথা বলতেন। তা আমি এটা তখন তো ছোট মানুষ, এখন থেকে আর 35 বছর আগের কথা বলতেছি। তো এটা তো কারণ হলো যে আমি একমাত্র ব্যক্তি রাজনীতি, এই অল্প বয়সে রাজনীতি করে এই পর্যায়ে, যে কখনোই কোনো ব্যক্তির স্বার্থ, কোনো মারামারি কাটাকাটি সেটা রাজনৈতিক অন্য জিনিস, বাট আমি নিজের হাতে কোনোদিন লাঠির হাতে নিইনি, আমার জীবনেও না। বাট প্রয়োজনে আমি হয়তো মারামারি করিয়েছি বা সেটা অন্য জিনিস। রাজনীতির স্বার্থে টিকে থাকতে হলে আপনাকে আঘাত আসলে প্রত্যাঘাত করতে হবে, এটি স্বাভাবিক, রাজনীতির এখন চল এটা। তো সন্ত্রাসের রাজনীতি, মারামারি কাটাকাটি রাজনীতি, এগুলো আমি পছন্দ করতাম না, এখনো করি না। তো আমি সবসময় বিরোধী দলের রাজনীতি করলো, সবার সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল। অনেক খুব খারাপ পরিস্থিতির মধ্যে আমি রাস্তার মাঝখান দিয়ে হেঁটে গেলেও আমাকে কেউ জিজ্ঞেস করতো না, ওটা সালাম দিত বা হাই হ্যালো করতো, এইরকম একটা রিলেশন ছিল। আবার সবারই এক নাম্বার 1 এনিমি ছিলাম আমি, পলিটিক্যাল এনিমি, নট পার্সোনাল এনিমি।
বা ব্যক্তিগতভাবে আমি এমন কারো কোনো কিছু এখনো করি নাই যে আমার শত্রু। একটা মানুষ সে কীরকম মানুষ ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সে যেখানে জন্ম হওয়া, সে যেখানে বড় হয়ে ওঠা, ওই জায়গায় তার আসল পরিচয়। তা আমি ভোলার ছেলে, আমি দীর্ঘদিন ভোলার সাথে আমার সেরকম যোগাযোগ নেই, বাট চিন্তা আছে, কিন্তু আমাকে চিনত না, চিনে না এমন কোনো লোক তো ভোলায় নেই। অন্তত আমার একসময় ফেজে চিনতে, এখন নামে চিনে। বাট এমন একজন লোক খুঁজে পাওয়া যাবে না যে আমার বিরুদ্ধে কথা বলবে যে উনি এরকম একটা খারাপ কাজ করেছে। 15 বছর ক্ষমতায় ছিলাম, প্রধানমন্ত্রীর স্নেহে ছিলাম, এটা সবাই জানে এই দেশের। কিন্তু আমার দ্বারা কারো কোনো ক্ষতি হওয়া তো দূরের কথা, প্রশাসনকে অপব্যবহার করা, কখনোই এগুলি আমি করি না, এগুলি পছন্দই করি না। তো ওই সময়ে এরকম মর্যাদাপূর্ণ অবস্থায় চলাফেরা করতাম বা সেই রকম অবস্থানে ছিলাম। তারপরে যখন এরশাদ সাহেবের রাজনীতি আসলো, 86 সালে নির্বাচন আসলো, রাজনীতিতে এত পলিউটেড করে ফেললো যে আমি ভাবলাম যে না, এই অবস্থায় আমি আর পলিটিক্স করবো না। কারণ এখন রাজনীতি করতে হলে অর্থ লাগবে, অস্ত্র লাগবে। এই রাজনীতি আমি পছন্দ করি না। অস্ত্র নালে কিন্তু অর্থ লাগবে। যেই পরিমাণ কালো টাকার সরাসরি 86 সালে নির্বাচন থেকে শুরু হয়েছে, এরশাদ সাহেব যেভাবে নির্বাচনটাকে পলিউটেড করে ফেলছে পুরো বাংলাদেশ, তখন আমি ভাবলাম যে না, আমি তো আর তোফায়েল আহমদ না যে আমার 1 টাকার দরকার হলে আমি 100 টাকা পাবো। তো আমাকেই আর্ন করতে হবে। সো আমি তখন ডিসাইড করলাম যে না, তখন আমি তোফায়েল সাহেবকে বললাম যে লিডার, আমি তো ভোলায় থাকবো না, আমি ঢাকায় চলে যাব। আমি প্রতিষ্ঠিত হয়ে, আর্থিকভাবে প্রতিষ্ঠিত হয়ে তারপরে আবার রাজনীতি আসবো। আমার ভোলার মানুষের প্রতি আমার আস্থা আছে, বিশ্বাস আছে। আমি 20 বছর পরেও আসলো, 30 বছর পরেও যদি ওরা মানুষের কাছে এসে দাঁড়াই, আমাকে তারা ফিরিয়ে দিবে না। আমাকে তারা চিনে, জানে, সব কিছু আমি তাদের সাথে সেইভাবে সম্পৃক্ত। সো আমি চলে আসলাম। উনি বলছিল, রিকোয়েস্ট করছিল অনেক যে না তুমি থাকো, ব্যবসা বাণিজ্য কোথায় কী করতে। আমি না, আমি কারো দয়া মায়া আমি কোনো এগুলি করবো না। আমি যা করার আমি নিজের থেকে করার চেষ্টা করবো। আল্লাহ আমাকে সুস্থ রেখেছে, আমি মোটামুটি বুঝি। সো এই যেটুকু আছে সম্বল দিয়ে আমি আমার মতো করে কিছু করতে পারবো ইনশাআল্লাহ। এই কনফিডেন্স আমার আছে। যখন আমি ফেল করবো তখন ডেফিনেটলি আপনাকে আমি বলবো। তো আল্লাহ রহমতে সেরকম পরিস্থিতি আল্লাহ হয় নাই। আল্লাহর অশেষ রহমত, মানুষের দোয়ায় পরিশ্রম করে নিজে প্রতিষ্ঠিত হয়েছি। 27 বছর বয়সে শিল্পপতি হয়েছি। সো পরিশ্রম করে যতটুকু যা করেছি। 96 সালে নির্বাচনে আমি আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলাম। সেটা নির্বাচন করার জন্য তা না, সেটা অন্য ব্যাপার ছিল, সেটা নিয়ে আরো দিন আলাপ করব। তো যেই কথা বলছিলাম সেটা হচ্ছে যে আলমগীর সাহেব যখন, বিএনপি সভাপতি আলমগীর সাহেব যখন আমার লঞ্চের কেবিনে আমার রুমে আসলো, আমার সাথে কথা বললো, আমিও কথা বললাম। তো আমি তাকে বললাম যে দেখেন, উনি আমাকে বললো যে মানে একটা ছোট্ট শহর। আমি বললাম দেখেন, ছোট্ট শহর তো আমিও চাই যে সবাই, এখন তো বলবে অসুস্থ, আগের মতো সময় দিতে পারে না, উনি তো জানে না। এখন আমি চাচ্ছি যে একটু সময় বাড়ায় আমি একটু ভোলায় সময় দেব। তবে আমি যতটুকু চাই সেটা হচ্ছে আমরা ছোট্ট শহর, সবাই সবাইকে চিনে, সবাই সবার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এরা যেন রাজনৈতিক প্রতিহিংসায় না জড়ায়, মারামারি কাটাকাটি না করে। আমি ডিসিএসপিকে বলে দেব যে মানে আন্দোলন করতে গিয়ে বা মিছিল মিটিং করতে গিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড না করলে কাউকে যেন বিরক্ত না করে, কাউকে যেন ডিস্টার্ব না করে। ওনাকে আমি সেটা অ্যাসিওর করলাম, উনি আশ্বস্ত হলো। এবং আমি ওনাকে যে কথা দিয়েছি আমি ডিসিএসপিকে বলে দিচ্ছি যে আপনারা, আমি চাই যে তোফায়েল ভাই যেহেতু এখন অসুস্থ, উনি সময় দিতে পারতেছে না, আমি একটু সময় দেবো আস্তে আস্তে। তো আপনাদের কোনো কিছু দরকার হলে আমাকে জানায়েন, আমার কোনো কিছু দরকার হলে আমি বলবো। তো আমার প্রথম কথা হচ্ছে যে ভোলায় যেন কাউকে রাজনৈতিক কারণে কাউকে হয়রানি না করা হয়, সেটা বিএনপি হোক, যেই দলই হোক। এটা ছোট শহর, আপনি বিএনপির নেতাদেরকে
দুজনকে আমি এসপি ডিসি দুজনকেই বলে দিলাম, বিএনপি নেতাদেরকে জানিয়ে দেন যে আমি এই কথা বলছি এবং আপনারা সেইভাবে তাদের সাথে কোঅপারেশন করার জন্য বলেন। তো পরে আমাকে জানাইছে, এসপি ডিসি দুজনই জানাইছে যে হ্যাঁ তারা সেইভাবেই মেসেজ কনভে করেছে। দেখেন, এই কথা বলার উদ্দেশ্য হলো, তারপর আমি হসপিটালে গেলাম, হসপিটাল নিয়ে সমস্যা ছিল, হসপিটাল দেখতে গেলাম, সিভিল সার্জনের ডাকলাম, তার সাথে কথা বললাম কি কি ব্যবস্থা নিতে হবে। আমি ভোলায় বসে আমি তখন আমাদের স্বাস্থ্যমন্ত্রী ছিল সামন্তলাল সেন, তার সাথে কথা বললাম, ডাক্তারের শর্ট, নার্সের শর্ট, নানান সমস্যা ছিল, এগুলো নিয়ে কথা বললাম। তারপর তত্ত্বাবধায়ক যে ছিল ভোলার, তার সাথে কথা বললাম। তার আমি পাইনি, হসপিটালে গিয়ে ভিজিটে গিয়ে তাকে বললাম যে পরিষ্কার পরিচ্ছন্নতা আলাদা কী কী সমস্যা আছে, উনি আমাকে লিখিত জানাইল, সেগুলো নিয়ে আমি কথা বললাম। এগুলির ব্যবস্থা, বিদ্যুতের সমস্যা ছিল, আমি ওখানে বসেই বিদ্যুৎ মন্ত্রীর সাথে কথা বললাম। বিদ্যুৎ মন্ত্রী আবার আমাকে ফোন ব্যাক করে জানিয়েছে যে উনি পিডিবির চেয়ারম্যানকে বলছে কী কী সমস্যা দেখার জন্য। তারপর অনেকেই আমার সাথে যোগাযোগ করেছে, পিডিবির চেয়ারম্যান, আরএবির চেয়ারম্যান, ভোলায় যারা আছে তারা সবাই যোগাযোগ করছে, যোগাযোগ কী কী সমস্যা সেগুলি মোটামুটি আমি একটা তৎপরতা শুরু করেছিলাম যে কি হয়। প্লাস ভোলা বরিশাল ব্রিজের ব্যাপারে, এটা হলো ভোলা রক্ষা বাঁধের ব্যাপারটা অনেকটা ঝুলে গেছে, তো কিছুদিন পরে নতুন নির্বাচন হবে। তাই মানে প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করলাম যে আপনি এই সরকারের আমলে ভোলা রক্ষা বাঁধটা যদি করে দেন তাহলে এই মানে মানুষের একটু উপকার হয়। তো বলবে তো অসুস্থ, সব কিছু মনে থাকে না, বলতে পারতেছে না। উনি সাথে সাথে বলে দিল যে পরের একনেক মিটিং, ওইটাই ছিল মানে ওই সরকারের আমলে লাস্ট একনেক মিটিং। উনি সৌদি আরবে গেল আর বলো যে আমি এসে যেন ফাইল রেডি পাই, সে রেফিলকে 700 কোটি টাকা যে ভোলা রক্ষা বাঁধে স্যাংশন করে দিল। তখনই আমি বলছিলাম যে ভোলা বরিশাল ব্রিজ কিন্তু খুব দ্রুত গতিতে প্রায়োরিটি বেসিসে করতে হবে। তা আমাকে খুব ইয়ে করলো যে অবশ্যই এটা করে দিব। যাই হোক, তারপরে তো আমরা একটা ঘটনার পরে জুলাই মাস থেকে আনরেস্ট শুরু হলো, তারপরে ক্ষমতায় থাকতে পারলাম না। দেখেন, আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হলো, সব কিছু গেল, কিন্তু আওয়ামী লীগ ক্ষমতার আমলে আমরা আমাদের ফ্যামিলির কেউ, আমার ছোট ভাই মিঠু চৌধুরী রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান, গত 15 বছর পর্যন্ত সে চেয়ারম্যান, সবচেয়ে জনপ্রিয় চেয়ারম্যান বলার। আমি অন্য কারণে তাকে এখানে সেট করছি, চেয়ারম্যান হওয়ার মতো বা এগুলি, তারপরেও একটা ভিন্ন কারণে। কিন্তু আওয়ামী লীগ থেকে নমিনেশন নিয়ে সে কখনো চেয়ারম্যান হয় নাই, সে স্বতন্ত্র দাঁড়িয়ে চেয়ারম্যান হয়েছে। এবং কি কারণে সেগুলি আমি ব্যাখ্যা করতে চাই না, সেটা অন্য ব্যাপার। এগুলি মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত জানে, অনেক ব্যাপার হয়েছে, অনেক ঝামেলা হয়েছে এগুলি নিয়ে। তারপরেও আমাদের পরিবার ভোলায় আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছি, আওয়ামী লীগের জন্য জীবন দিয়েছি, আমার বাবা জীবন দিয়েছে, আমার ভাই জীবন দিয়েছে, ভাইরা জেল খেটেছে, আমরা এত পরিশ্রম করলাম দলের জন্য। সে আমার ছোট ভাই দলের নমিনেশন পায় না, তাকে স্বতন্ত্র নির্বাচন করতে হয়। যাক, সেটা মন্দের ভালো হয়েছে, সাধারণ মানুষের সমর্থন ছিল, সে বিপুল ভোটে জয়লাভ করেছে, যারা দাঁড়িয়েছে অনেকের জামানত পর্যন্ত বাজেয়াপ্ত হয়েছে। তো আওয়ামী লীগের সরকারের পতনের পরে আমি যতটুকু জানি ভোলা যে মামলাগুলি হয়েছে, সে মামলাগুলোর মধ্যে বিএনপির আলমগীর সাহেব বা রাইসুল আমার বন্ধু, এরা নিজেরা এগুলি মনিটর করে তারপর মামলা দিয়েছে কাকে কাকে দিবে। প্রথম কথা হলো যে তোফায়েল আহমদ সর্বজন শ্রদ্ধেয় নেতা, ঠিক আছে, তার একটা মানুষ দায়িত্বে থাকলে কারো ক্ষতি হয়, কারো উপকারও করেছে, কিন্তু এখন তো সে পঙ্গু মানুষ, সে তো মৃত্যু সজ্জায়, তার মতো লোকেরকে মামলায় দেওয়া এটা উচিত হয়েছে? যে কোনো সময় আল্লাহ না করুক তার মৃত্যু হতে পারে, আমি চাই যে আরো অনেক দিন থাকুক, সে সুস্থ থাকুক, কিন্তু তাকে মামলা মাথায় নিয়ে মৃত্যুবরণ করতে হবে। তার বাড়িটা জ্বালিয়ে দেওয়া হয়েছে, আওয়ামী লীগের অফিস বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। আমার ছোট ভাই মিঠু চৌধুরী, তাকেও মামলায় দেওয়া হয়েছে। কোনো রাজনীতির মধ্যেই সে মারামারি কাটাকাটি কিছুর মধ্যে নেই, তাকে পর্যন্ত মামলা। আমার দুঃখটা হলো যে আলমগীর সাহেবকে আমি, যে উনি এতটা আমাকে রেসপেক্ট দিল, এত স্নেহ করলো, উনি জানে যে আমার মান মানসিকতা কি। আমার ছোট ভাইকে মামলায় দেওয়ার আগে ওনারও একটু বিবেচনা করা উচিত ছিল
যে ওকে আমি কেন মামলায় দিচ্ছি, ওর দোষটা কি? আওয়ামী লীগ হলেই তাকে মামলায় দিতে হবে? আজকে 10 মাস আমার ছোট ভাই বলা ছাড়া তার পরিবার সহ ছোট ছেলেটা লেখাপড়া করতে পারে না। এগুলি কি সহ্য করে আল্লাহ? এগুলি কোনো প্রতিকার হবে না? যাই হোক, তো তারপরে তো বলা ঢাকায় চলে আসলাম, তারপরে তো আনরেস্ট হলো, তার চেঞ্জ হয়ে গেল আর কি। যাই হোক, সবারই কম বেশি দুঃখ কষ্ট আছে, এইভাবেই আমাদের দিন যাচ্ছে। আল্লাহ যতদিন রাখে ভালো মন্দ মিলেই আমাদের জীবন যাবে। যারা ভালো আছেন ভালো থাকেন, যারা দুঃখ কষ্টের মধ্যে আছে আল্লাহ যেন তাদেরকে আসান দেয়, ভালো থাকার তৌফিক দেয়, নিরাপদ থাকার তৌফিক দান করে। রাজনীতির বিষয়ে আলোচনা করবো কি আছে তেমন একটা আলোচনা করতে, তারপরেও আপনারা জানেন নির্বাচন তারিখ ঘোষণা করেছে। আমি মনে করি না এই তারিখে নির্বাচন হবে, এটা আমার ব্যক্তিগত উপলব্ধি। এই তারিখে নির্বাচন করার জন্য ডক্টর ইউনূস এই তারিখ দেয়নি, এটা দিয়েছে সবাই চাপাচাপি করতেছে, সবাইকে বোঝানোর জন্য একটা তারিখ দিয়েছে। আর দ্বিতীয় হলো বিএনপির সাথে একটা নেগোসিয়েশন করার জন্য এই তারিখটা দিয়েছে। বিএনপি যদি সঠিকভাবে তার সাথে ওনার ইচ্ছা মতো যদি নেগোসিয়েশন করতে পারে, নির্বাচন ডিসেম্বর না নভেম্বরই চলে আসতে পারে, কোনো সমস্যা নেই। সো বিএনপিকে তার ফাঁদে ফেলার জন্য, তার যে মেটিকুলাস ডিজাইন সামনের জন্য, সেটার মধ্যে তার বিএনপিকে ট্র্যাপ করার জন্য এই নির্বাচনের তারিখটা দেওয়া হয়েছে। এবং আমি বিএনপির যে প্রতিক্রিয়া দেখলাম, বিএনপি বলেছে যেইভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে তাতে আমি মনে করি না বিএনপি কোনো শক্ত অবস্থান নিয়েছে। তাদের স্ট্যান্ডিং কমিটি মিটিং হওয়ার সত্ত্বেও তারা এই তারিখ প্রত্যাখ্যান করেনি। তারা বলছে ডিসেম্বরে চেয়েছি, ডিসেম্বরে করতে হবে, ডিসেম্বরে করা উচিত ছিল, এটা এত দেরিতে দিল কেন, জানুয়ারিতে হলে ভালো হইতো, এই সমস্ত এইভাবে কথা বলতেছে। তারাও একটা লেনদেন করার জন্য একটা উইন্ডো খোলা রেখেছে, যার জন্য তারা প্রত্যাখ্যান করেনি। কারণ প্রত্যাখ্যান করলে তো তাকে আবার ফিরে আসাটা খুব কঠিন হয়ে যাবে, যার জন্য ওই উইন্ডোটা তারা ওপেন রাখলো। কালকে যেই বিষয়টা নিয়ে, একটা বিষয় নিয়ে ডক্টর ইউনূস কথা বলেছে, একটা হুমকি দিয়েছে। পোর্ট নিয়ে যারা বিরোধিতা করবে তাদেরকে প্রতিহত করার জন্য বলেছে। পোর্ট নিয়ে বিরোধিতা করতেছে এই দেশের 18 কোটি মানুষ পুরা, তার মধ্যে প্রাতিষ্ঠানিকভাবে বাংলাদেশের সশস্ত্র বাহিনী, বিএনপি সহ প্রায় সকল, জামাত আর এনসিপি, এই দুই ইউনূসের যারা মূল প্রতিষ্ঠান, যাদের জোরে বিএনপি ডক্টর ইউনূস এখনো ক্ষমতায়, এই জামাত আর এনসিপি ছাড়া আর বিএনপি সহ সকল রাজনৈতিক দল এই পোর্টের এন্ট্রি। তো উনি কাকে নিয়ে সশস্ত্র বাহিনীকে, বিএনপিকে এবং এই দেশের 18 কোটি মানুষকে প্রতিহত করবে? উনি তো একটা যুদ্ধের কথা বলেছে কালকে, উনি তো যুদ্ধ নিজে ঘোষণা করেছে এবং এই যুদ্ধটা করে উনি নির্বাচনটাকে পিছিয়ে দেওয়ার বাহানা করার চেষ্টা করতেছে। এটা একটা অশনি সংকেত এবং আমি নিশ্চিত কেন এটা সে এইটার ব্যাপারে এত সিরিয়াস। তার তো করিডোর দিতে পারতেছে না, এখন হলো পোর্ট দেওয়ার করিডোর দেওয়া একই কথা। কারণ পোর্টের ব্যবস্থাপনা যদি বিদেশিদের হাতে চলে যায়, বিদেশি বলতে যাদের কথা বলতেছে ডিপি ওয়ার্ল্ড, এটার সাথে আমেরিকান নেভির সাথে একটা আলাদা একটা রিলেশন আছে। বিভিন্ন পোর্ট যেহেতু এরা প্রায়
100-র উপরে পোর্ট এরা নিয়ন্ত্রণ করে সারা বিশ্বে, যার জন্য আমেরিকার ইন্টারেস্ট আছে এই পোর্টগুলির মধ্যে বিভিন্ন রকমের মেকানিজম করার জন্য, অনেক ব্যাপার আছে সিআইএর, আমেরিকান নেভির। তো এখন এই পোর্ট যদি ডিপি ওয়ার্ল্ডকে দেওয়া যায়, আমি আগেও কয়েকটা এপিসোডে বলেছি, পোর্ট এবং করিডোর একটা আরেকটার পরিপূরক। পোর্ট পেল না করিডোর পেল কোনো লাভ নাই। করিডোর পেল পোর্ট পেলে কিন্তু লাভ আছে, কারণ পোর্ট পেলে তার যে সমস্ত করিডোর, যেই অস্ত্র যেভাবে যাওয়ার দরকার সে এখান থেকে ঠিকই পাস করতে পারবে বিভিন্ন ইয়াতে। তো মূল কাহিনী হলো যে পোর্টটাকে আমেরিকার নিয়ন্ত্রণে নিয়ে যাওয়া, এবং এটা যদি না করতে পারে আমেরিকা লাল কার্ড দেখায় দিবে যে আমরা তোমার সাথে আর নাই। এখন একটা হলুদ কার্ড দেখাইছে, করিডোর দেওয়ান হলো না, এখন লাল কার্ড দেখানো বাকি আছে পোর্ট নিয়ে, যার জন্য সে তার অস্তিত্বের কারণে সে এটা নিয়ে এখন জং এলান করে বসে আছে যে যারাই এটা বিরোধিতা করবে প্রতিহত করতে হবে। আপনি কাকে নিয়ে প্রতিহত করবেন? এটাই তো একটা চ্যালেঞ্জ। আপনি ভোট দিতে পারবেন না, পারলে দেন, দেখি কিভাবে আপনি ভোট দেন। বাংলাদেশের মানুষকে উপেক্ষা করে, সশস্ত্র বাহিনীকে উপেক্ষা করে আপনি ভোট দিবেন, এত এই ক্ষমতা আপনার কোথায় পেলেন আপনি? সেটা আমরা দেখতে চাই। উনি বিরাট রকমের একটা, শুধু ক্ষমতাই না, ওনার বড় রকম তো ডিল মাস্টার। তো উনি বড় রকমের ডিল করেছে এই পোর্ট নিয়ে, আর্থিকভাবে করেছে এবং ক্ষমতা টিকিয়ে থাকার জন্য করেছে, টিকিয়ে রাখার জন্য করেছে। সো এটাই হলো ওনার জন্য ফাইনাল টেস্ট। উনি সার্ভাইভ করবে কিনা প্রশ্নই আসে না। এই 15 তারিখে অফিস খোলার পরই তারপরের 15 দিন উনি নিজেও জানে না, উনি শুধু এইটুকু বলেছে যে যুদ্ধ পরিস্থিতি, আসলেই উনি যুদ্ধ পরিস্থিতির মধ্যে পড়বে আগামী 15 জুনের পর থেকে। সেটাই দেখার বিষয়। সেনাপ্রধান আজকে দেখা করতে গিয়েছে, এটা একটা সৌজন্য সাক্ষাৎকার। উনি যদি না যেত তাহলে একটা, উনি উপস্থিত আছে কিন্তু গেল না দেখা করতে, এটা একটা রিলেশনটা ব্রেকআপের পর্যায়ে চলে যায়, ওপেন সিক্রেট হয়ে যায়। সো যেহেতু সেনাবাহিনী থেকে এর আগে বলা হয়েছে যে সরকারের সাথে আমাদের কোনো বিরোধ নাই, স্বাভাবিকভাবে ওনাকে সেই কারণে যেতে হয়েছে। কিন্তু তারপরে উনি পোর্ট এবং নির্বাচন নিয়ে ওনার মতামত উনি খুব সাবমিসিভ ওয়েতে উনি আবারও সে স্মরণ করে দিয়েছে। সো এটা নিয়ে চিন্তা করার কিছু নাই যে উনি পার পেয়ে যাবে। 15 জুনের পর থেকে 30 জুন বা তারপরের দিনগুলি এই দেশের জন্যে অত্যন্ত ক্রুশিয়াল এবং একটা ডিসাইসিভ টাইম। ওইটা আশা করি বাংলার মানুষের জয় হবে। আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের জন্য শেষ করলাম। ভালো থাকবেন, ধন্যবাদ।